সম্মানিত সুধী, আজ আলোচনা করব ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব উপমহাদেশের একজন খ্যাতিমান পুরুষ মাস্টার দাস সূর্য সেনের জীবন কাহিনীর উপর ভিত্তি করে আজকের এই প্রতিবেদন। মাস্টার দাস সূর্য সেন 1894 সালের 22শে মার্চ জন্মগ্রহণ করেন ইতিহাস বিখ্যাত চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে। বাবা ছিলেন রাজমণি সেন এবং মাতা ছিলেন শশীবেলা সেন। দয়াময়ী প্রাইমারি স্কুল থেকে পাশ করে লেখাপড়া হাই স্কুলে ভর্তি হন। অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা করেন। এরপর ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন। 1912 সালে আইএ পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এই কলেজে পড়ার সময় যখন থার্ড ইয়ারে পড়েন তখন একটা ঘটনা ঘটে। তখন কিন্তু থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার সময় ভুলবশত কিন্তু উনি একটা পাঠ্যপুস্তক বেঞ্চের পর রাখেন। তখন কলেজ কর্তৃপক্ষ ওনাকে কলেজ থেকে বের করে দেন, অর্থাৎ বহিষ্কার করেন। এরপর উনি চলে যান মুর্শিদাবাদে গিয়ে বরহমপুর কলেজে ভর্তি হন। সেখান থেকে বিএ পাশ করেন। বিএ পাশ করার পরে কিন্তু আবার চট্টগ্রামে ফিরে আসেন। চট্টগ্রামে এসে উমাতারা হাই স্কুলে অঙ্কের শিক্ষক হিসেবে ওনার কর্মজীবন শুরু হয়। তখন তার বয়স 22 বা 23 বছর। 1919 সালে তিনি পুষ্পকুন্তলা দেবীকে বিবাহ করেন। দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকে একমাত্র তপস্যা হিসেবে মাস্টারদা বেছে নিয়েছিলেন। তাই তাদের দাম্পত্য জীবন ভারী জটিল হয়ে ওঠে। ফুলসজ্জা রাতে কুন্তলা দেবীকে রেখে দেশ স্বাধীনতার এই মহানায়ক কি করেন, চলে আসেন গ্রাম ছেড়ে শহরে চট্টগ্রামে। উল্লেখ্য যে ফুলসজ্জা রাতের পরে আর মাস্টার দাস সূর্য সেনের সঙ্গে কুন্তলা দেবীর আর দেখা হয়নি। শিক্ষকতার পাশাপাশি তিনি স্বপ্ন দেখতেন চট্টগ্রাম সহ সারা উপমহাদেশে কিভাবে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনিয়ে দেওয়া যায়। এই স্বপ্নকে বাস্তবে রূপদান করার মানসে তিনি একটি বিপ্লবী সংগঠন গড়ে তুললেন। তার অনুগামী মুক্তিকামী জনগণ ছিল 78 জন। এই 78 জন যুবককে নিয়ে তিনি গড়ে তুললেন, নাম দিলেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চিটাগাং ব্রাঞ্চ। দলের বিপ্লবীরা তাকে মাস্টারদা বলে ডাকতেন। তখন থেকে ইতিহাসে সূর্য সেন মাস্টারদা হলেন। 1930 সালে এক গোপন বৈঠকে মাস্টারদা সিদ্ধান্ত নিলেন চট্টগ্রামের সকল সরকারি অফিস আদালত এবং সর্বোপরি সেনাঘাঁটি দখল করতে হবে। আমি আবার বলছি, 1930 সালে এক গোপন বৈঠকে মাস্টারদা সিদ্ধান্ত নিলেন চট্টগ্রামের সকল সরকারি অফিস আদালত এবং সর্বোপরি চট্টগ্রাম সেনাঘাঁটি দখল করতে হবে। চট্টগ্রাম অস্ত্রভাণ্ডার লুট করে দলের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে হবে। সর্বোপরি চট্টগ্রামকে স্বাধীন বলে ঘোষণা করতে হবে। উদ্দেশ্য একটাই, চট্টগ্রামের বিজয় দেশের অনন্য স্থান যদি ছড়িয়ে দিতে পারি, ভারতকে পরাধীনতা শৃঙ্খল থেকে যদি মুক্তি এনে দিতে পারি। 1930 সালের 18 এপ্রিল রাত 8টা চট্টগ্রাম থেকে 7 মাইল দূরে ধুম রেল স্টেশনের কাছে নির্জন জায়গায় খুব সাবধানে রেল লাইনের ফিস প্লেট খুলে দিলেন মাস্টারদার 4 শিষ্য, লালমোহন সেন, সুবোধ মিত্র, সুকুমার ভৌমিক এবং হারান দত্ত। অল্প কিছুক্ষণ পরে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। সারা দেশের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর একদিন চট্টগ্রাম থেকে 72 কিলোমিটার দূরে এক নির্জন জায়গায় মাস্টারদার অনুগামীরা, অর্থাৎ লাঙ্গলকোট, এটা বর্তমানে কুমিল্লার ভিতরে, লাঙ্গলকোটের কাছে
তারা সক্রিয় ওঠেন। এই দলে ছিলেন মাস্টারদার প্রিয় আরও 4জন শিষ্য, এক উপেন্দ্র কিশোর ভট্টাচার্য, বিজয় আইস, শঙ্কর সরকার এবং সুনীল দে। এরা খুব দ্রুত রেললাইন উপড়ে ফেলেন এবং টেলিগ্রামের তার কেটে দেন, যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন চট্টগ্রামের সাথে। বিপ্লবীদের আর একটা দল ছিল, সেই দলে ছিলেন দ্বিজেন বাবু, মনীন্দ্র গুহ, হীরেন দে, কালীপদ চক্রবর্তী ও নিরঞ্জন রায়। রাত 9:55 দিকে চট্টগ্রামের নন্দনকানন এরা টেলিফোন টেলিগ্রাফ অফিস আক্রমণ করে এবং এটা ধ্বংস করে দেয়। এবার আসল অপারেশন, অর্থাৎ মাস্টারদা কীভাবে চট্টগ্রাম অস্ত্র ভাণ্ডার লুট করেন। রাত তখন 10টা, অস্ত্রাগারের সামনে পাহারা চলছে। হঠাৎ একটা গাড়ি এলো, দুজন নেমে এলেন গাড়ি থেকে এবং সেই দুইজনের পিস্তল গর্জে উঠল মুহূর্তের মধ্যে। অর্থাৎ এই দুজন ছিলেন মাস্টারদার অনুগামী। এরা অন্য কেউ নয়, এরা হলেন মাস্টারদা ডান হাত, এক অনন্ত কুমার সিংহ এবং গণেশ ঘোষ। তাদের পিছনে ছিলেন আরও 4জন বিপ্লবী, এক দেবপ্রসাদ গুহ, হিমাংশু সেন, হরিপদ মহাজন, সরোজ গুহ। মাত্র 7 সেকেন্ডের মধ্যে অস্ত্রভাণ্ডার দখল করে নিলেন বিদ্রোহীরা। চিৎকার করে তারা বললেন, ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, বন্ধে মাতারম স্লোগান দিতেলেন। এরপরেই চারপাশে ঝোপঝাড় থেকে আরও বেরিয়ে এলেন আরও 7-7টি দল। সকলেই পরনে খাকি মিলিটারি পোশাক, শুধু মাস্টারদা পরেছিলেন অসামরিক পোশাক, গায়ে ধবধবে খদ্দরের পাঞ্জাবি, মাথায় পরে আছেন একটা গান্ধী টুপি। সবাইকে নিয়ে খুব দ্রুত মাস্টারদা কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রাগার দখল করে নিলেন। অর্থাৎ অস্ত্রাগার কি করলেন? অস্ত্রাগার লুট করলেন। ব্রিটিশ পতাকা মুহূর্তের ভিতর নামিয়ে সেখানে রাষ্ট্রীয় মুক্তিকামী জনগণকে নিয়ে মুহূর্তের ভিতর ভারতীয় বিজয় পতাকা তুলে দিলেন। চট্টগ্রামের স্বাধীনতা মাস্টারদা ঘোষণা করলেন। চট্টগ্রাম মাত্র 4 দিন ছিল ব্রিটিশদের দখল মুক্ত মাস্টারদার নেতৃত্বে। মুক্তিকামী জনগণ, মাস্টারদার অনুগামীরা নিজেদের রক্ষা করার জন্য বিদ্রোহীদের সরে এসেছিলেন জালালাবাদ। অর্থাৎ মাস্টারদার নেতৃত্বে মুক্তিকামী জনগণ জালালাবাদ পাহাড়ে চলে গেলেন। 1930 সালে 22 এপ্রিল সেখানে শুরু হলো ইংরেজ সৈন্যের সাথে বিপ্লবীদের মরণপণ লড়াই। 1930 সালে 22 এপ্রিল সেখানে শুরু হলো বিদ্রোহী এবং ইংরেজদের মধ্যে মরণপণ লড়াই। 2 ঘন্টায় লড়াই চলতে চলতে প্রায় ব্রিটিশ 100 সৈন্য মারা গেল এবং মাস্টারদার 12 জন বীর জওয়ান শহীদ হলেন। মাস্টারদা কিন্তু গ্রেপ্তার করতে পারলেন না। প্রায় 3 বছর ধরে মাস্টারদা আত্মগোপনে ছিলেন। কথিত যে এই আত্মগোপন থাকা অবস্থায় তিনি বিভিন্ন হামলা পরিচালনা করেছেন নিজেকে সম্পূর্ণ সেফটি রেখে। অর্থাৎ গেরিলা কায়দায় মাস্টারদা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। তার নিখুঁত পরিকল্পনায় বিপ্লবী বিনয় বসুর কাছে খতম হলেন সাহেব ল্যামেন। বিপ্লবী শিষ্য রামকৃষ্ণ এবং কালীপদ গুলি চালিয়েছিলেন তৎকালীন পুলিশ প্রধানকে, কিন্তু ট্রেনের কামরার মধ্যে থাকার জন্য তিনি বেঁচে যান। বিপ্লবী শিষ্য হরিপদ ভট্টাচার্য গুলি করে হত্যা করলেন ইংরেজ পুলিশ বাহিনীর অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা আমান উল্লাহকে। মাস্টারদার অন্যতম শিষ্য প্রীতিলতা পোদ্দার 1932 সালের 23 সেপ্টেম্বর ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। 55 জন ইংরেজ সেখানে হতাহত হয়। এক কথায় মাস্টারদা ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। সর্বশক্তি দিয়ে ইংরেজরা মাস্টারদাকে গ্রেপ্তারের জন্য মরিয়া হয়ে ওঠে। তার মাথার দাম ঘোষণা করা হয় তৎকালীন সময়ে 10,000 টাকা। অবশেষে 1933 সালের 16 ফেব্রুয়ারি গোলানা গ্রামে ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে এক গোপন বৈঠক চলাকালে রাত 10টা নাগাদ পুলিশ
বাড়িটিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। সেই বাড়ি ঘিরে ফেলে ইংরেজ বাহিনী। রাতের অন্ধকারে শুরু হলো দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি। এই গোলাগুলি রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত একটানা চলে। মাস্টারদার অনেক অনুসারী পালিয়ে যেতে পারলেও মাস্টারদা কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রসহ গ্রেপ্তার হলেন ব্রিটিশ সেনাবাহিনীর হাতে। 1933 সালে 14ই আগস্ট চট্টগ্রাম অস্ত্রাগার লুট মামলা রায় ঘোষণা করা হয়। মাস্টারদাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। মৃত্যুর আগে জেলে আটক বিপ্লবী কালীকিঙ্করকে মাস্টারদা একটা গান গেয়ে শোনার আহ্বান করলেন। বিপ্লবী বিনোদ বিহারী রাত 12টা নাগাদ বিপ্লবী কল্পনা দত্ত চিৎকার করে বললেন, বিনোদ, মাস্টারদা তোমার কণ্ঠে গান শুনতে চায়। বিনোদবাবু গান জানতেন না, তবুও মাস্টারদা রুমের পরবর্তী রুমে দাঁড়িয়ে রাত 12টা পরে চিৎকার করে গেয়ে উঠলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চল। রবি ঠাকুর সেই গানটা গেলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মৃত্যুর আগে মাস্টারদার উপর ব্রিটিশ সৈন্যরা নির্মম অত্যাচার করেছিল। মাস্টারদাকে হাতুড়ি দ্বারা মাস্টারদার চোয়াল ভেঙে দিয়েছিল এবং পিঠের হাড় গুঁড়িয়ে দিয়েছিল। মাস্টারদা অজ্ঞান অবচেতন অবস্থায় পড়ে রইলেন। এই অজ্ঞান এবং অবচেতন অবস্থায় পড়ে থাকা অবস্থায় মাস্টারদাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ঔপনিবেশিক শাসক অর্থাৎ ব্রিটিশ সরকার। এরপরে 1934 সালের 12ই জানুয়ারি কার্যকর করা ফাঁসির দিন। মৃত্যু দেহটিকে আত্মীয় স্বজনের কাছে ফেরত দেওয়া হয়নি। চট্টগ্রামের 4 নম্বর জেটি ঘাটে, ওখানে স্টিমার ঘাট, ব্রিটিশ যুদ্ধজাহাজ দ্য রেভিনিউ মৃত্যুদেহটিকে নিয়ে লোহার টুকরো বেঁধে চলে যান বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের এক অজানা জায়গায়। সেখানে মৃত্যুদেহটির সঙ্গে লোহার টুকরো বেঁধে দেহটিকে ডুবিয়ে দেওয়া হয় মাস্টারদা সূর্য সেনের এই দেহটি। তো বাঙালি জাতি এবং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার নেপথ্যে যে বীর জন্মগ্রহণ করেছিলেন মাস্টারদা সূর্য সেন, এই প্রচারের মাধ্যমে একটা লাল সালাম জানাই, হে বীর, যুগে যুগে তুমি অমর হয়ে থাকবে বাঙালিদের মধ্যে।